ভূতের গল্প মানেই গা ছমছমে অনুভূতি। কখনো শ্মশান, কখনো অন্ধকার রাত, আবার কখনো রাজপ্রাসাদের গোপন চক্রান্তে লুকিয়ে থাকে ভৌতিক রহস্য। আজকের গল্পটা শুধু ভূতের নয়, এটা প্রতিশোধের গল্প। এক মন্ত্রীকে বিশ্বাসঘাতক ভেবে হত্যা করলেন রাজা, কিন্তু মৃত্যুর পরেও থেমে রইল না সেই অন্যায়, কারণ তার আত্মা ফিরে এলো প্রতিশোধ নিতে। চলুন শোনা যাক ১৮ শতকের জয়পুরের রাজা বাদশাহ ভূতের কাহিনী। ভূতের গল্প ছেলেবেলা থেকে শুনছি, কতজনের কত রকমের কাহিনী, কারো শোনা কথা, আবার কারো বা নিজের চোখে দেখা। কেউ অপঘাতে মরেছে, তারপর ভূত হয়ে দেখা দিয়েছে, গয়ায় পিণ্ডদানের পর আর দেখা যায়নি। কেউ বা খুন হয়েছে, তারপর হত্যাকারী ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে। কোথাও বা অতর্কিতে প্রেতাত্মা কারো স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিচ্ছে। এমনি কত একক ভূতের কাহিনী, আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক বোমায় নিহত হিরোশিমা শহরের সমস্ত নগরবাসীদের জীবন্ত ছায়া দেখা গেছে, ইত্যাদি। মৃত্যুর পরে যে একটা দুর্বোধ্য লোক আর তার রহস্যের প্রতি মানুষের ঔৎসুক্যের অভাব নেই, প্রেতাত্মার কাহিনী সেই রহস্যলোককে আরও রহস্যময় করে তোলে। মানুষ তাই ভূতের গল্প বলতেও শুনতে ভালোবাসে। সাধারণ ভূতের গল্প আমি অনেক বলতে পারি, যেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরোবে না। তবে রাজা বাদশার ভূত নিয়ে একটি গল্প আমি শুনেছি, সেই গল্পটিই বলি। ঘটনাটা আজকের নয়, ১৮ শতকের ব্যাপার। মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ। ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব ও উত্তরাঞ্চলে হানা দিচ্ছে। দিল্লির বাদশাহ অবধি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক। রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব ও শক্তিহীন। মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল। কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবেন, কোন রাজা হেরে যাবেন ও তার রাজধানী লুণ্ঠিত হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। লড়াই ও লুঠের একটা ঝোড়ো হাওয়া শান্তি ও স্বস্তি দেশ ছাড়া করে দিয়েছে। জয়পুরের মহারাজার সঙ্গে যোধপুরের মহারানার চলছিল বিবাদ। জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না। অনেকগুলি যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন, অনেক টাকার অপচয় হল, খানিকটা রাজ্যও ছেড়ে দিতে হল। মহারাজার মাথা গরম হয়ে গেল। ঈশ্বরী সিং কোনোদিনই খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন না। বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতি ছিল। এখন সেই বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হল। কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে। যে যতখানি উচ্চ পদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে, এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই রাজসিংহাসনে বসতে পারে। রাজ বিচক্ষণ হলে সবাইকেই আয়ত্তে রাখতে পারেন, কিন্তু ঈশ্বরী সিংহের সে তীক্ষ্ণ ধী শক্তি ছিল না। তার রাজ্যকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা আয়মমল্ল খত্রী। আয়মমল্লের সমকক্ষ যোগ্য রাজনীতিজ্ঞ তখন জয়পুরে ছিল না। তার মৃত্যুর পর তার ছেলে কেশবদাস খত্রী তার স্থান অধিকার করলেন, কিন্তু বয়স কম। যতটা বিচক্ষণতাই কেশবদাসের থাক না কেন, দরবারে তার যোগ্যতার সম্মান দেওয়ার মতো স্থৈর্য মহারাজের ছিল না। সামন্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন, কেশবদাস তার বাপের মতো নয়। যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন, সে সততা তার নেই। শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে, একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। তাতে তার লাভ কি? মহারাজ জিজ্ঞাসা করলেন। সে কি রাজা হবে নাকি? সে কি হবে তা আমি জানি না, তবে যথেষ্ট অর্থলাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ। ঈশ্বরী সিংয়ের সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে। ছোট ভাই উমেদ সিং পৈতৃক রাজ্য আধাআধি ভাগ করে নিতে চেয়েছিলেন। ঈশ্বরী সিং তাতে রাজি হননি। উমেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চাইছিলেন। হরগোবিন্দ বললেন, বোধহয় উমেদকেই বসাবে আপনার সিংহাসনে। আমি না মরা অবধি তো আর তা সম্ভব নয়। আপনাকে মারতে আর কতক্ষণ? কোনো রকমে আপনার খাদ্যে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হলো, কোনো যুদ্ধ অবধি করতে হবে না। ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে। বটে, আমি আজই ব্যবস্থা করছি। শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানে হয় না।
মহারাজের আদেশে সেই রাত্রেই কেশবদাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হল। কেশবদাস মারা গেলেন। হরগোবিন্দের মনস্কাম পূর্ণ হল। তিনিই এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন। রাজ সরকারে কেশবদাস যাদের চাকরি করে দিয়েছিলেন, মহারাজ তাদের মাহিনা দিলেন না। তারা এসে ধরল কেশবদাসের বিধবা পত্নীকে, বলল, আমরা কেশবদাসের অধীনে চাকরি করতাম, আমাদের মাহিনা আপনাকে দিতে হবে, মহারাজ আমাদের মাহিনা দেবেন না। কেশবদাসের বিধবা কোনো প্রতিবাদ করলেন না। তাদের মাহিনা দেওয়ার জন্য সর্বস্ব বিক্রি করলেন, একেবারে নিঃস্ব হয়ে গেলেন। গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণী সামন্ত শিবনাথ ভায়ার কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেকল। তিনি বললেন, মহারাজ, কাজটা ভালো করলেন না। কি, আমার সামন্ত হয়ে তুমি আমারই কাজের সমালোচনা করবে? আমি রাজপুত, রাজপুতরা অন্যায়কে কোনোদিন ন্যায় বলে মেনে নিতে পারবে না। ঠিক আছে, রাজদরবারে আর তোমার স্থান নেই, তুমি কারাগারে যাও। শিবনাথ ভাইয়ের কারাবাসের আদেশ হল। দরবারে আর কেউ কোনো কথা বলল না, কিন্তু সবাই মনে মনে ক্ষুব্ধ হল। এ কি? কিন্তু রাজারাজরার অত্যাচার তখন প্রজারা স্বাভাবিক বলেই মেনে নিত। সাধারণ মানুষ জানত, রাজাকে মেনে নিলে তার অত্যাচারকেও মেনে নিতে হবে। তার ওপর রাজা যদি অস্থিরমতি হন তাহলে তো কথাই নেই। ঈশ্বরী সিংয়ের এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল। কিন্তু মারাঠা রাজা মলহর রাও হোলকার এগিয়ে এলেন সৈন্য নিয়ে। কেশবদাস তার সঙ্গে সন্ধি করেছিলেন, সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হোলকারের পাওনা। কেশবদাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলত, কিন্তু এখন টাকাটা একইবারে চাই। হোলকার জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললেন। ঈশ্বরী সিং তাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি 2 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন। হোলকার বললেন, 2 লক্ষ টাকায় কি হবে? সব টাকা চাই। দূত বলল, মহারাজ পরে আরও পাঠাচ্ছেন। মহারাজের কথায় আমরা বিশ্বাস করি না। যার কথায় বিশ্বাস করতে পারতাম মহারাজ তাকে বিষ খাইয়ে মেরেছে। দূত ফিরে এলো। হোলকার টাকা নিলেন না। মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন, কি করা যায়? সন্ধ্যার পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল। অনেক দিক থেকে অনেক প্রশ্নের আলোচনা হল। শেষে সিদ্ধান্ত হল 5 লক্ষ টাকা নিয়ে দূত যাক হোলকারের কাছে। হোলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় তো ভালো কথা, কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। সহসা কেশবদাসের কণ্ঠস্বর শোনা গেল, হোলকার টাকা নেবেন না, যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে। উপস্থিত সকলে চমকে উঠল। দেখা গেল মহারাজের পিছনে দাঁড়িয়ে আছেন কেশবদাস। ছায়া নয়, এ একেবারে অতি স্পষ্ট। সেই সাদা পিরান, সূক্ষ্ম জরির কাজ করা সাদা উত্তরীয়, মাথায় সাদা পাগড়ি, কানে হীরক কুণ্ডল, সেই চোখ, সেই মুখ। এ যে জীবন্ত কেশবদাস! সবাই বিস্মিত হল, ভয় পেল। প্রবীণতম সামন্ত কেশবদাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু আর সবাইকার মতো অতটা ভীত হননি। তিনিই প্রথম কথা বললেন, আমরা তাহলে লড়াই করার জন্যই প্রস্তুত হই। লড়লে আপনারা হেরে যাবেন। মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্থানের কোনো রাজার নেই। আপনারা যুদ্ধ করলে হেরে যাবেন। রাজপুতরা হেরে যাবে মারাঠিদের কাছে। আগেকার দিন আর নেই, কেশবদাস বললেন। এখন সওয়ারে সওয়ারে তরোয়ারে তরোয়ারে লড়াই নয়, এখন কামানের লড়াই। একটা ভালো গোলন্দাজ এখন 1000 লোককে শেষ করে দিতে পারে। আমাদেরও তো কামান রয়েছে। থাকলেও আপনারা হেরে যাবেন। কেন? আমি আপনাদের জিততে দেব না। পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি, তার পুরস্কার আমি কি পেয়েছি? আমাকে বিষ খাওয়ানো হয়েছে, আমার বাড়ি ঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাহিনা দিতে হয়েছে, আমার স্ত্রীপুত্র আজ পথের ভিখারি। এই অন্যায়ের আমি শেষ করব। মহারাজ ঈশ্বরী সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনব সাধারণ মানুষে, আমার স্ত্রীপুত্রের সঙ্গে সমপর্যায়ে। যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য। তাহলে এখন আমরা কি করব? কোনো সাড়া পাওয়া গেল না। যাকে প্রশ্ন করা হলো, দেখা গেল তার ছায়া মিলিয়ে গেছে। ভয়ে বিস্ময়ে সবাই বিমূঢ় হয়ে রইল কিছুক্ষণ। এরপর আর আলোচনা জমল না। মহারাজ কেমন যেন বিষণ্ণ হয়ে পড়লেন। তারপর সহসে আলোচনার মাঝে উঠে পড়ে বললেন, আপনারা আলোচনা করে স্থির করুন। আপনারা যা বলবেন আমি তাই করব। কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানাবেন। মহারাজ উঠে চলে এলেন প্রাসাদ সংলগ্ন উদ্যানে। বাগানের চারপাশে ছড়ানো শ্বেত পাথরের আসন। মহারাজ একেবারে এক প্রান্তে একটি আসনে গিয়ে বসলেন। সামনে একটা পুষ্পকুঞ্জ, কয়েকটা গোলাপ গাছ, আকাশে পূর্ণ চন্দ্র।
পৌষ মাসের শীতের দমকা হাওয়া চারপাশ শান্ত স্নিগ্ধ করে তুলেছে, কিন্তু মহারাজার মনে স্নিগ্ধতার কোনো আমেজ নেই। শূন্য দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে আছেন। সেখানে নক্ষত্রখচিত আকাশ ছাড়া আর কিছু নেই। সেই আকাশের পানেই তাকিয়ে মহারাজ বসে আছেন। সামনের সুন্দর রক্ত গোলাপগুলির পানেও তার এতটুকু দৃষ্টি নেই। কেশবদাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। প্রেতাত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে, এমনভাবে কথা বলতে পারে, এ তো বিশ্বাস করতে মন চায় না। কিন্তু কেশবদাস তো সত্যি আজ এসেছিল, সবাই শুনেছে, সবাই দেখেছে। সহসা মহারাজ চমকে উঠলেন। বাগানের লালপথ দিয়ে এগিয়ে আসছে। ওকে, কে ও? কেশবদাস! ছায়া সামনে এসে দাঁড়ালো। মহারাজও আসন ছেড়ে উঠে পড়লেন, তলোয়ারের হাতলটা চেপে ধরলেন। কেশবদাস কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল।